হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব স্পাই এক্স ফ্যামিলির এপিসোড 10। পর্বের শুরুতেই আমরা দেখি সেই একই শিক্ষক অস্টিনকে, যিনি একটা দুঃস্বপ্ন দেখে ভয়ে চিৎকার করে জেগে ওঠেন। তার চিৎকারে তার স্ত্রীও জেগে ওঠেন এবং তাকে শান্ত থাকতে বলেন। স্ত্রীর কথা শুনে শিক্ষকও ভীত হয়ে শুধু ঠিক আছে বলে আবার শুয়ে পড়েন। পরের দৃশ্যেই তিনি ভাবতে থাকেন, দীর্ঘদিন ধরেই আমি এমন খারাপ স্বপ্ন দেখছি। এটা কি সেই দুর্ঘটনার ফল? এরপর তিনি টেবিলে রাখা একটা নোট দেখেন, যেখানে লয়েডের নাম লেখা। অমনি তার অধ্যাপকের কথা মনে পড়ে, যিনি তাকে একজন চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা বলেছিলেন, আর সেটাই হলো লয়েড। এরপরে শিক্ষক লয়েডের সাথে দেখা করতে হাসপাতালে যান। তিনি বলেন, মিস্টার হ্যানসন আমাকে আপনার সাথে দেখা করতে বলেছিলেন। লয়েড তাকে চা দিয়ে তার সমস্যা জানতে চান। শিক্ষক বলেন, আজকাল রাতে আমার একদমই ঘুম হয় না। যদিও এটা বলা উচিত নয়, তবুও মনে হয় আমি বাসের সেই দুর্ঘটনা থেকে এখনও আতঙ্কিত। লয়েড বলেন, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। এরকম একটা ঘটনায় ঘাবড়ে যাওয়া খুবই স্বাভাবিক। আপনি একজন প্রাপ্তবয়স্ক, কিন্তু এর মানে এটা নয় যে আপনার ভয় বা উদ্বেগ হতে পারে না। এটা সম্পূর্ণ স্বাভাবিক। লয়েড আরও বলেন, আমার মেয়েও তো সেই দুর্ঘটনার মধ্যেই ছিল, তাই আমি আপনার কষ্ট ভালোভাবেই বুঝতে পারছি। আমি আপনাকে সাহায্য করব আপনার স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে। শিক্ষক মনে মনে ভাবেন, বাহ, এ তো খুব ভালো মানুষ বলেই মনে হচ্ছে। এরপর তিনি বলেন, শুনেছি এখানে নাকি ছাত্রছাত্রীরাও থেরাপি নিতে আসে। লয়েড উত্তর দেন, হ্যাঁ, আমরা তাদের সাথেও দলবদ্ধভাবে কাজ করি, তাদেরকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য। লয়েড নিজের গুপ্তচরের মেজাজে ভাবতে শুরু করে, এর নাম হলো থমাস অস্টিন। সাধারণত শিক্ষকদের তাদের ছাত্র বা অভিভাবকদের সাথে খুবই ভালো সম্পর্ক থাকে। আমার বিশ্বাস এই লোকটিও খুবই উচ্চ পদস্থ শিক্ষার্থীদের ঘনিষ্ঠই হবে। এত বছর ধরে কাজ করার সুবাদে এর যোগাযোগও নিশ্চয়ই খুবই ভালো। এর ওপর নিজের ঋণ চাপিয়ে দিলে আমার কোনো ক্ষতি হবে না। ভবিষ্যতে হয়তো ও আমার কাজেও আসতে পারে। এরপর লয়েড শিক্ষকের সমস্যা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান। শিক্ষক বলেন, দুঃস্বপ্নের কারণে আমি রাতে ঘুমাতে পারি না। লয়েড প্রশ্ন করেন, স্বপ্নগুলো কি আপনার মনে আছে? শিক্ষক বলেন, না, তা কিছুই আমার মনে নেই। লয়েড জিজ্ঞাসা করে, দুর্ঘটনার কোনো ঝলক কি আপনার মনে আসে? শিক্ষক বলেন, আমার মনে হয় না তেমন কিছু, তবে আমার হাত খুবই কাঁপে এবং সারা দিন ক্লান্ত লাগে। লয়েড জিজ্ঞাসা করেন, এইসব কি দুর্ঘটনার পর থেকে শুরু হয়েছে? শিক্ষক বলেন, হ্যাঁ, সম্ভবত আপনি ঠিকই বলেছেন। লয়েড তাকে গভীর মনোযোগ দিয়ে দেখতে দেখতে ভাবেন, এর কথা, চোখের নড়াচড়া, কণ্ঠস্বরের সুর, এই সব কিছু দেখে আমার একটু গোলমাল বলেই মনে হচ্ছে। শিক্ষক এই সময় ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করেন, আমি কি এইভাবে শিক্ষকতা চালিয়ে যেতে পারবো? যদি আমাকে বরখাস্ত করা হয় তাহলে? লয়েড বলেন, ভয়ের কিছুই নেই। আপনার যেটা হয়েছে সেটা তীব্র মানসিক চাপজনিত রোগ বলে, এবং সময়ের সাথে সাথে এটা ঠিকও হয়ে যায়। যখনই ঘাবড়ে যাবেন, কেবল লম্বা শ্বাস নেবেন, আর ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। থেরাপি শেষ হওয়ার পর শিক্ষক সেখান থেকে চলে যায়। লয়েড তাকে বৃহস্পতিবার আবার দেখা করার জন্য বলেন। এরপর সেখানে ফিওনা এসে বলেন, এই লোকটা মিথ্যে বলছে। ফিওনা লয়েডকে শিক্ষকের স্বাভাবিক কার্যকলাপের একটা রিপোর্ট দেন। লয়েড বলেন, আমার মনে হয় না। তিনি হয়তো নিজেও জানেন না যে তিনি মিথ্যে বলছেন। তুমি কি তার উপর আরো ভালোভাবে নজর রাখতে পারবে? এই বলেই লয়েড সেখান থেকে চলে যায়। ফিওনা বলে, ঠিক আছে, আর মনে মনেই ভাবতে থাকে, আজ আমি লয়েডের সাথে 12 সেকেন্ড কথা বললাম। এরপর শিক্ষক এবং লয়েডের পরবর্তী থেরাপি সেশনে দেখা হয়। শিক্ষক বলেন, পরিস্থিতি এখনও একই রকম। কাল রাতেও আমার দুঃস্বপ্ন এসেছিল, যার ফলে আমার স্ত্রী রেগে গিয়ে আমাকে চুপ থাকতে বলেন। লয়েড থেকে জিজ্ঞাসা করেন, আপনাদের বিয়ে কবে হয়েছিল? শিক্ষক বলেন, তা তো বোধহয় প্রায় 20 বছর হয়েই গেল। লয়েড এরপর জিজ্ঞাসা করে, শেষ কবে আপনার স্ত্রীর সাথে কোনো কথা হয়েছিল? শিক্ষক বলেন, এই তো বললাম যে তিনি আমাকে চুপ থাকতে বলেছিলেন। লয়েড বলেন, না না, এটাকে কথোপকথন বলে না। শিক্ষক তাকে প্রশ্ন করেন, আমার থেরাপির কি আপনার স্ত্রীর সাথে কোনো সম্পর্ক আছে? লয়েড বলেন, আপনি কি আপনার চিকিৎসার ব্যাপারে তাকে কিছু জানিয়েছেন? এই কথা শুনে শিক্ষক ভয় পেয়ে যান এবং বলেন, আমি তাকে এসব বলতেই পারবো না। লয়েড জিজ্ঞাসা করে, কেন? এই শুনে শিক্ষক বলেন, কারণ আমি তাকে খুব ভয় পাই। লয়েড বলেন, ভয়? কিন্তু কেন? শিক্ষক ঘাবড়ে গিয়ে বলেন, যদি আমি তাকে এই ব্যাপারে জানাই, তাহলে সে না জেনে আমাকে কি ভাববে, আমাকে একটা অপদার্থ বলবে। লয়েড বলেন, কিন্তু আপনি তো খুবই শ্রদ্ধেয় একজন শিক্ষক। শিক্ষক বলেন, আমি এসব জানি না, আমাকে শুধু আপনি সুস্থ করে দিন।
লয়েড গম্ভীর স্বরে বলে, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি গত কয়েক সপ্তাহ ধরে আপনাকে খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং জানতে পেরেছি যে আপনার এই রোগ বাসের দুর্ঘটনার আগে থেকেই ছিল। এই শুনে শিক্ষক ঘাবড়ে যান এবং বলেন, না না, সেটাই দুর্ঘটনার কারণেই হয়েছে। তখনই শিক্ষকের মনে বাসের দুর্ঘটনার আগের ঝলকানি আসে, যখন এই ধরনের সমস্যা তার মধ্যে শুরু হয়েছিল। এই কথা ভেবে শিক্ষক ভীষণ ভয় পেয়ে যান। লয়েড বলেন, আপনার এই ব্যবহার দেখে মনে হচ্ছে আপনি ওই দুর্ঘটনার চেয়েও অন্য কাউকে বেশি ভয় পান। আর এই কথা শুনে শিক্ষকের মনে তার স্ত্রীর ছবি ভেসে ওঠে, যিনি তাকে সব কথাতেই বকাবকি করছেন। স্ত্রীর এই কথাগুলো শুনে শিক্ষক বলেন, এইসব বাসে দুর্ঘটনার দোষ, অথবা না, এসবই হয়তো আমারই ভুল। তখনই শিক্ষকের হাসপাতালের একটা ঝলক মনে পড়ে, যেখানে তিনি তার স্ত্রীকে বলেন, মনে হচ্ছে আমাকে কিছুদিন এখানেই থাকতে হবে। তার স্ত্রী বলেন, এটা তো খুবই ভালো কথা, এখন আমিও শান্তিতে ঘুমাতে পারবো। তাই তুমি সবসময় এখানেই থেকো এবং নিজের বিলও নিজেই পরিশোধ করো। এই কথা ভেবে শিক্ষক খুবই ভয় পেয়ে যান। লয়েড তাকে শান্ত থাকতে বলেন। শিক্ষক বলেন, এটা হতে পারে না, আমি গুন্ডাদের চেয়েও আমার স্ত্রীকে বেশি ভয় পাই কি করে? লয়েড বলেন, সব মানুষেরই আলাদা আলাদা ভয় থাকে, আপনার উচিত আপনার অনুভূতিগুলোকে সততার সাথে স্বীকার করা। এই শুনে শিক্ষক কেঁদে লয়েডকে জড়িয়ে ধরেন এবং বলেন, আমার এখন কি করা উচিত? লয়েড বলেন, আপনার উচিত আপনার ভয়ের মুখোমুখি হওয়া, আপনাকে আপনার স্ত্রীর সাথে কথা বলতে হবে। এই শুনে শিক্ষক আরও ঘাবড়ে যান এবং বলেন, যাই হোক না কেন, তিনি আমার উপর রাগই করবেন। লয়েড তাকে সামলে বলেন, শান্ত হন এবং আসল সমস্যার মোকাবিলা করুন। শিক্ষক বলেন, কিন্তু আমি তো এই ব্যাপারে জানতামই না। লয়েড শিক্ষকের রিপোর্টের দিকে তাকান, যা ফিওনা তৈরি করেছিলেন। তাতে শিক্ষকের সব ভুল লেখা ছিল, যে তিনি তার সন্তান এবং বাড়ির প্রতি একদমই মনোযোগ দেন না, তাদের বিবাহবার্ষিকী ভুলে যান, বাড়ি নোংরা করার পর পরিষ্কার করেন না, এবং এক কথায় তিনি তার স্ত্রীকে একেবারেই সাহায্য করেন না। লয়েড বলেন, আমি মানি যে একটা সম্পর্ক টিকিয়ে রাখা খুবই কঠিন, তাই আমিও আমার বাড়িতে খুব সাবধানেই থাকি। লয়েড মনে মনে ভাবে, যদি এই লোক আমার আসল পরিচয় বা নকল বিয়ের কথা জানতে পারে, তাহলে ব্যাপারটা জীবন মৃত্যুর হয়ে যাবে। শিক্ষক বলেন, আমি আমার স্ত্রীর অভিব্যক্তি বোঝার চেষ্টা করি। লয়েড বলেন, শুধু অভিব্যক্তি দিয়ে কিছুই হবে না, আপনি কি তার কণ্ঠস্বর শুনে তার মেজাজ বোঝার চেষ্টা করেছেন? আরও অনেক কিছু আছে, যেমন তার নিঃশ্বাসের শব্দ বা পায়ের আওয়াজ থেকেও বোঝা যায়। এইসব শুনে শিক্ষক অবাক হন এবং বাইরে থেকে ফিওনা সবকিছু শুনে ভাবতে থাকে, সাধারণ মানুষেরা এই সমস্ত করতে পারে না। লয়েড তাকে তার স্ত্রীর প্রশংসা করতে এবং তার প্রতি মনোযোগ দিতে বলেন। শিক্ষক বলেন, আমি এসব করতে পারি না, আমি নিজেও নিজেকে বদলানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তার সামনে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হয় না, আমার হাত কাঁপতে থাকে। লয়েড এই সময় একটা অদ্ভুত মুখভঙ্গি করে ভাবতে থাকে, আশ্চর্য, এই লোকটা তার স্ত্রীকে কত ভয় পায়। লয়েড বলেন, তাহলে চলুন প্রথমে মানসিক আঘাত নিরাময়ের কাজ শুরু করি। আপনার ভয়ের মুখোমুখি হওয়া কঠিন, কিন্তু যদি আপনি এর মোকাবিলা করেন, তবে দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। শিক্ষক বলেন, আমি কি এটা করতে পারবো? যার উত্তরে লয়েড শিক্ষককে সেই পরিস্থিতির কল্পনা করতে বলে, যেখানে তিনি তার স্ত্রীকে খুবই ভয় পান। শিক্ষক সেই কথা ভাবতে খুব জোর করে চিৎকার করে ওঠেন এবং বলেন, হাতে ছুরি নিয়ে আমার দিকে এভাবে তাকিও না, আমার চোখে পেঁয়াজ দিও না, আমি আর কখনো আপনার রান্না করা খাবার খাবো না। লয়েড বলেন, ভয় পাবেন না, আপনি এখনও আপনার অফিসেই আছেন। এটা দেখে লয়েড ভাবে, মনে হচ্ছে সাধারণ বিবাহিত জীবন খুবই কঠিন হয়। এটা দেখে ফিওনা ভাবে, আমরা দুজন একসাথে থাকলে আমি আপনার সাথে এমনটা কখনোই করতাম না। এরপর শিক্ষক লয়েডের সাথে দেখা করতে আবার আসে। লয়েড থেকে জিজ্ঞাসা করে, এখন আপনার স্ত্রীর সাথে আপনার কথাবার্তা কেমন চলছে? শিক্ষক খুশি হয়ে বলেন, ধীরে ধীরে আমি আমার স্ত্রীর সাথে ভালো কথা বলতে পারছি। এটা শুনে লয়েডও খুশি হন এবং বলেন, এটাই তো চাই। এরপরে আমরা ইয়রের অফিস দেখি, যেখানে তার সিনিয়র তাকে অতিরিক্ত কাজের চাপে খুবই বিরক্ত করছে। ইয়র এসে তাকে বলেন, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এই শুনে তার সিনিয়র খুবই খুশি হন। ইয়র বলেন, আপনি আমাকে রান্না শেখালেন, আমি সেই ঋণ এখনও শোধ করিনি। এই শুনে তার সিনিয়রও তাকে বলেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, তুমি সেই ঋণ শোধ করনি। এরপর দ্রুত তারা কাজ শুরু করে। শ্যারেন এই সময় ইয়র্ককে জিজ্ঞাসা করে, আজকাল তুমি সবার সাথে একটু বেশিই কথা বলতে শুরু করেছো না? এই শুনে ইয়র ভয় পেয়ে যায় এবং বলে, তাই তো, আমি খুবই দুঃখিত আপনাকে বিরক্ত করার জন্য। শ্যারন বলেন, আমি তো এমনিই বলছিলাম।
ইয়র ভাবেন এটা সত্যি, আমি অ্যাসাসিন পরিচয় লুকানোর জন্য আগে লোকজনের সাথে বেশি কথা বলতাম না, কিন্তু এখন আমার কাছে লুকানোর মতো আরও অনেক কিছু আছে। মনে হচ্ছে আমি আগের চেয়ে অনেক বদলে গেছি। সেডান তার মেয়ের বাসের দুর্ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করেন। জবাবে ইয়র বলেন এখন সে ভালোই আছে এবং খুব খুশিও আছে। ক্যামিলিয়া বলে তাড়াতাড়ি হাত চালাও তো এবং কাজ শেষ করো। তাদের কাজে শেষ হওয়ার পর তারা খুব খুশি হন। শ্যারন বলেন আজকে রাতের খাবার তো তোমার নামে, তাই না? ক্যামিলিয়া বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো আমি তোমাদেরকে খাওয়াবো। শ্যারন এ সময় ইয়রকে আসার জন্য বলে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। ইয়র ভাবে সাধারণ দেখার জন্য লোকজনের সাথে বাইরে যাওয়াটা ভালো বুদ্ধিমানের কাজ হবে। তাই সে এখন বলে ঠিক আছে, আমি আমার স্বামীকে এর ব্যাপারে জানিয়ে দেব। এরপর তারা একটা রেস্তোরাঁয় গিয়ে বিয়ার পান করে আর গল্প করতে থাকে, যেখানে বেশি পান করার পর ইয়র চিৎকার করে আর উল্টো পাল্টা সমস্ত অ্যাসাসিনদের কথা বলতে শুরু করে। এটা শুনে ক্যামেলিয়া বলে আচ্ছা, তাহলে তুমি ড্রিঙ্ক করার পর এমন কথা বলো? তার বন্ধুরা ভাবতে থাকে আমরা কি ওকে একটু বেশিই খাইয়ে দিলাম। মিরি বলে আমি তো ওকে মাত্র একটা গ্লাসই দিয়েছিলাম। এরপর ক্যামেলিয়া তার স্বামী এবং তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করে। মিলি বলে তোমরা দুজন কি একে অপরের খুবই ঘনিষ্ঠ? এই শুনে ইয়র লজ্জায় লাল হয়ে যায়। সে বলে আমার মেয়ে আছে, তার মানে বুঝতেই পারছো। এই শুনে মিলি বলে সন্তান হওয়ার পরও মানুষ ঘনিষ্ঠ কিন্তু থাকে, উদাহরণ হিসেবে শ্যারনকেই দেখো। এই শুনে ইয়র বলে আমি আর লয়েড একটা শান্তিপূর্ণ সম্পর্কে আছি। ক্যামেলিয়া থেকে জিজ্ঞাসা করে শান্তিপূর্ণ বলতে তুমি কি বলতে চাইছো? তোমার কি তার প্রতি কোনো অভিযোগ নেই? তার বন্ধুরা ভাবছিল আহ আমি শুনতে চাই যে তোমাদের সম্পর্ক একদমই ভালো যাচ্ছে না। মিলিও এই সময় ভাবে আমরা শুনতে ইচ্ছা করছে যে তোমার তাকে ছেড়ে দেওয়া উচিত, তাই না? এই শুনে ইয়র বলে তিনি আমার জন্য রান্না করেন, ঘরবাড়ি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেন, বন্ডের যত্ন নেন, আনিয়ার যত্ন নেন, এমনকি আমারও যত্ন নেন। তাই তার প্রতি আমার কোনো অভিযোগ নেই। এই শুনে ক্যামিলিয়া রেগে চিৎকার করে বলে মিথ্যে কথা বলো না, এমন হতেই পারে না। মিলিও বলে ঠিকই বলেছ, কেউ এত নিখুঁত কি করে হতে পারে? ক্যামেলিয়া এই সময় ইয়র্কে বলে আমার তো মনে হচ্ছে ও তোমার সাথে প্রতারণা করছে। সে তোমাকে ধোঁকা দিয়ে তোমার টাকা লুটে নিয়ে চলে যাবে আর তোমাকেও ছেড়ে দেবে। যেটা শুনে ইয়র বলে না না, এমনটা একেবারেই নয়। ইয়র ভাবে প্রতারণা তো হয়তো ওকে আমি করছি। এরপর ইয়র জিজ্ঞাসা করে অভিযোগ থাকা কি স্বাভাবিক? তার বন্ধুরা বলে আর নয়তো কি। মিলি বলে প্রথম দিকে না মানুষ খুবই ঘনিষ্ঠ থাকে, বিশেষ করে যখন তারা প্রথম একসাথে থাকতে শুরু করে। ক্যামেলিয়া রেগে গিয়ে বলে এরপর তারা ডেটে দেরি করে আসে আর টাকা উড়িয়ে অজুহাত দেখাতে শুরু করে। মিলি বলে আর যখন সে তোমার পছন্দের জিনিসের নাক গলাতে শুরু করে তখন তো আমার মনে হয় ওর পেটে একটা চাকু ঢুকিয়ে দিই। এই শুনে ইয়র অবাক হয়ে যায় এবং ভাবে মনে হচ্ছে বিয়ে আর ডেটিংয়ের পর মানুষ অ্যাসাসিন হয়ে যায়। শপকিপার তো আমাকে এই ব্যাপারে কিছু বলেনি, তাহলে আমি কি স্বাভাবিক নই? কারণ আমি তো বিয়ের আগেই অ্যাসাসিন ছিলাম। আমার এ সময় কি করা উচিত? হয়তো আমারও ওদের মতোই বিয়ের পর অ্যাসাসিনদের মতো কথা বলার দরকার। এই ভেবে ইয়র বলে সত্যি কথা বলতে গেলে আমারও কিন্তু লয়েডের উপর একটু সন্দেহ হয়। ক্যামেলিয়া থেকে জিজ্ঞাসা করে যেমন কখন কখন? এই শুনে ইয়র অনেক ভাবতে থাকে এবং বলে যখন ইয়র আনিয়ার জন্য তার প্রিয় অমলেট তৈরি করে না। এই শুনে তার বন্ধুরা বলে ব্যাস এইটুকু ব্যাপার, মনে হচ্ছে তুমি বেশি সহ্য করতে পারো না। শ্যারন বলেন যদি সে তোমার জন্য রান্না করে তবে তোমার তার ব্যাপারে অভিযোগ করা উচিত নয়। সবাই বলে আমাদের কাছে মিথ্যে বলার কোনো দরকার নেই। এই শুনে ইয়র বলে না না এমনটা নয়, আমার সত্যিই লয়েডের উপর মাঝে মধ্যে সন্দেহ হয়। তার বন্ধুরা বলে না না, এটা মোটেই স্বাভাবিক নয়। ইয়র এখন তাদেরকে বিশ্বাস করানোর জন্য বলে লয়েড যা কিছু করে আমার সব কিছুতেই অভিযোগ আছে। আসলে ইয়রের এখন খুবই নেশা হয়ে গেছে, তাই ইয়র এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছে। কিন্তু তার বন্ধুরা তাকে গুরুত্ব দেয় না এবং বলে ঠিক আছে আমরা শুনলাম। এটা দেখে ইয়র চিন্তিত হয়ে পড়ে এবং ভাবে আমাকে এদেরকে বিশ্বাস করাতেই হবে, না হলে এরা আমার রিপোর্ট করে দেবে। সে এক চুমুকে তার বাকি ড্রিঙ্কটা শেষ করে ফেলে। এইটা দেখে তার বন্ধুরাও অবাক হয়ে যায়। ইয়র এই সময় চাকু তুলে বলে 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এরপর সে যায় শপকিপারের কাছে, মানে তার লিডারের কাছে, যাতে সে লয়েডের কাজ শেষ করতে পারে। শপকিপার বলে তুমি কি তোমার বিয়ে টিকিয়ে রাখার জন্য এই কথা বলছো? ইয়র বলে এটা জরুরি। শপকিপার বলে ঠিক আছে, যদি এর দ্বারা পৃথিবী সুন্দর হতে পারে তাহলে তুমি লয়েডের সাথে যা খুশি তাই করতে পারো। এরপর ইয়র আর লয়েড মুখোমুখি হয়।
লয়েড বলে, একটা অমলেটের জন্য তুমি এই সমস্ত করছো? এটা একেবারেই স্বাভাবিক নয়। ইয়র বলে, না, আমি স্বাভাবিক দেখানোর জন্য এসব করছি। এরপর সে লয়েডের ওপর আক্রমণ করে আর তার ব্লেড লয়েডের গায়ে লাগে। এটা দেখে আনিয়া খুবই দুঃখিত হয় এবং কাঁদতে শুরু করে। আর এই কথা ভেবে ইয়র পুরোপুরি কেঁপে ওঠে। আসলে ইয়র এই সমস্ত স্বপ্নে দেখছিল, মানে এতক্ষণ ধরে ভাবছিল। সে হঠাৎ করে তার বন্ধুদেরকে বলে ওঠে, আমি এটা কখনোই করতে পারবো না, শপকিপার কখনোই আমাকে এর অনুমতি দেবে না। এই শুনে তার বন্ধুরা বলে, এটা কি কোনো রসিকতা ছিল? যাই হোক, এখন আমরা জানতে পারলাম যে তুমি আর তোমার স্বামী খুবই ঘনিষ্ঠ। ইয়র বলে, এমনটা একেবারেই নয়। ক্যামেলিয়া বলে, তুমি না বাড়ি গিয়ে তোমার হাজবেন্ডকে জড়িয়ে ধরবে। মিলি বলে, অথবা একটা ওয়েলকাম কিছু করতে পারো। এই শুনে ইয়র লজ্জা পেয়ে যায় আর বলে, আমি এমনটা একেবারেই করব না। শ্যারন বলে, আর একসাথে কথা বলা? ইয়র বলে, মোটেও না। তাকে এমন দেখে তার বন্ধুরা তাকে কিউট বলে। শ্যারন বলে, বাকি সব যদি বাদও রাখি, তাহলেও একটা ওয়েলকাম কিস কিন্তু খুবই স্বাভাবিক বিষয়। আর সবাই তার কথায় সায় দেয়। এই শুনে ইয়র ভয় পেয়ে যায় এবং ভাবে, ওয়েলকাম কিস স্বাভাবিক? এরপর সে সেই সমস্ত চিন্তা নিয়েই বাড়ি ফিরতে শুরু করে। তার বন্ধুরা বলে, তোমাদের কি মনে হয় ও কি করবে? মিলি বলে, আমার মনে হয় ও একটা ওয়েলকাম কিস তো অবশ্যই করবে। শ্যারন বলে, আমরা কি বেশি কিছু করে ফেললাম? যাই হোক, ওর সাথে বেশ মজাই হলো, ওকে না আবার ডাকতে হবে। এরপর ইয়র বাড়ি ফেরার পর লয়ের থেকে স্বাগতম জানায় এবং বলে, তুমি কি আজকে মজা করেছো? সে ভাবে এটা খুবই ভালো ব্যাপার যে ইয়র তার সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো করছে। লয়েডকে দেখে ইয়রের সেই চুমুর কথাই মনে পড়ে যায় এবং সে লজ্জায় লাল হয়ে যায়। সে এতটাই ঘাবড়ে যায় যে সে তার জ্ঞান হারানোর উপক্রম হয়। কিন্তু তখনই লয়েড তাকে ধরে ফেলে। ইয়র তাকে দেখে আবার সেই একই কথা ভাবতে শুরু করে এবং বলে, আমি আবার অজান্তে লয়েডের ওপর হাত তুলে দেব না তো? ইয়র এইসব ভেবেই আবার জ্ঞান হারিয়ে ফেলে। লয়েড বলে, মনে হচ্ছে তুমি আজকে একটু বেশি পান করে ফেলেছ। ইয়র এই সময় অস্বাভাবিক হওয়ার জন্য ক্ষমা চায়। আর এরপর আমরা পরের দিনের কাহিনী দেখি ইডেন স্কুলে, যেখানে ডেমিয়ান এবং তার বন্ধুরা খবর দেখছে। খবরে রকেট সম্পর্কে বলা হচ্ছে, যেটা দেখে ইভেন খুবই উত্তেজিত হয়। ডেমিয়ান বলে, আমার তো মনে হয় যে ওটা ভেঙে পড়বে। এই শুনে ইভেন রেগে যায়। এমাইল বলে, এমন জায়গাতে কেউ আদৌ কি করে যাবে যেখানে জল খাবার কিছুই পাওয়া যায় না? এরপর তারা আনিয়াকে বিমান নিয়ে খেলতে দেখে। বিকি বলে, আনিয়া এই খবর দেখে খুবই উত্তেজিত হয়ে গেছে। এইটা শুনে ইভেনও খুবই খুশি হয় এবং আনিয়ার সাথে এই ব্যাপারে কথা বলতে শুরু করে, যেটা দেখে ডেমিয়ান রেগে যায়। বেকিও ডেমিয়ানকে দেখে হাসতে থাকে। ডেমিয়ান বলে, মহাকাশের বিষয়গুলো সরকার দেখভাল করে, তাই আমি যখন পলিটিশিয়ান হব তখন আমি তোমার সবার জন্য ভ্রমণের ব্যবস্থা করতে পারি। কিন্তু আনিয়া তার কথা একেবারেই শোনে না। এইটা দেখে ডেমিয়ান একেবারে পাথরের মূর্তির মতো হয়ে যায়। যেটা দেখে বেকি এখন বলে, এবার না আরো জোরে বলো যাতে সে শুনতে পায়। কারণ আনিয়া নিজের খেলা নিয়ে এতটাই ব্যস্ত যে সে বাইরের কারোর কথা শুনতেই পাচ্ছে না। আর এইভাবে শেষ হয় এপিসোড 10। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর পরবর্তী এপিসোডটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবে না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে।